সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি গাজী শাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে মিরপুরবাসীর হুঁশিয়ারি। বাংলাদেশ নারী দলকে 10 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড জুনিয়র টেনিস সেমিফাইনালে বাংলাদেশের জারিফের ছন্দপতন। আইসিসির 2 সেরা পুরস্কার গেল ভারতে। ঢাকায় নভেম্বরে 14 দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপ। ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মরক্কো। শুরুতে আলোচনা করব ক্রিকেট নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে মিরপুরবাসী হুঁশিয়ার করে দিয়েছে দর্শক এবং সমর্থকদের। আর আরেকটা ব্যাপার হচ্ছে, গতকালকে কিন্তু বিমানবন্দর আমরা দেখেছি যে নাইম শেখ এবং ওখানে তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা, মানে যারা খ্যাতিমান ক্রিকেটার, যাদেরকে নিয়ে সবার আনন্দ এবং উল্লাসে আমরা সবসময় দেখে আসছি, কিন্তু এবার কিন্তু আমরা বিপরীত চিত্র দেখলাম। কিন্তু ক্ষোভের আগুনে কিন্তু এখনো জ্বলছে তারা, বিশেষ করে ভক্ত সমর্থক, এবং তারা মিরপুরবাসী একটা হুঁশিয়ারি দিচ্ছে। সে সম্পর্কে আপনার কাছে কি সর্বশেষ তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন যে অতীতে ক্রিকেট খেলোয়াড়রা বা জাতীয় দল যখন খারাপ রেজাল্ট করতো তখন প্রচুর সমালোচনা হতো, কিন্তু সেটা একটা মাত্রাতে সীমাবদ্ধ ছিল। এটা কিন্তু এবার কিন্তু সেই সব অতীতে সমস্ত রেকর্ড ভেঙে গেছে। আফগানিস্তানের কাছে বাংলাদেশ ওয়ানডেতে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পরে দেশে ফেরার পর বিমানবন্দরে যে উত্তপ্তকর বা একটা অন্যরকম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। দর্শকদের দূরধ্বনি, ক্ষোভ, মানে মোট কথা একটা সম্পূর্ণ হ্যাঁ এইরকম যে সিন হবে এটা কিন্তু আসলে আমরা আশা করিনি। তবে একটা অনেকেই আশঙ্কা করছিলেন যে এরকম কিছু ঘটতে পারে। তো সেক্ষেত্রে ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থাকে আরেকটু জোরদার করা উচিত ছিল কিনা? এটা বিসিবির ব্যাপার। বিসিবি নিশ্চয়ই এই ব্যাপারে নিশ্চয়ই তার কোনো ব্যবস্থা হয়তো নিয়েছিল, হয়তো এই কারণে বিমানবন্দরে হয়তো এর চেয়ে বেশি কোনো অপ্রীতিকর ঘটনা আর ঘটেনি। শুধু দূরদিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো আপনি যেটা বললেন যে মিরপুরবাসী যে একটা হুঁশিয়ারি, সেই মিরপুরবাসী কি হুঁশিয়ারি দিয়েছে আমি আপনাকে একটু পরে শোনাতে চাই। আমার কাছে বেশ একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। এমডি ইমরানুল আলম নামে একজন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার স্ট্যাটাসটি ওই হুঁশিয়ারিটি এইভাবে লিখেছেন, সেটা আমি হুবহু আমি দর্শকদের জন্য পড়ে শোনাচ্ছি। কয়দিন পর বাংলাদেশে অন্য দেশ আসবে খেলতে, আবার নিশ্চয়ই দৌড়াইয়া হয়তো চলে যাবেন মাঠে খেলা দেখতে, কিন্তু এবার ঘটনা ভিন্ন হবে, খেয়াল কইরা। আমার বাসা মিরপুরে, স্টেডিয়াম থেকে খুব কাছেই। মিরপুরের কিছু ভাই ব্রাদার মিলে একটা টিম গঠন করতেছি, যারা এই অবস্থায়ও মাঠে এই দলের খেলা দেখতে আসবেন তাদের সাহায্য করার জন্য। যেহেতু দলের খেলোয়াড়দের গার্ড অফ অনার দিয়ে মাঠে নিয়ে যাওয়া আনা হয়, ওদেরকে পিটানোর মুরুদ নাই আমাদের। তাই যারা তাদেরকে সাপোর্ট দিয়ে আজকে এই অবস্থায় নিয়ে আসছেন তাদেরকেই শুলে চড়ানো হবে। বাংলাদেশ আজকের এই করুণ পরিণতির দায় আপনাদের আমাদের। তাই যারা খেলা দেখতে আসবেন সাবধানে আসবেন। অনেকে বাসার ছাদে ইট সাপ্লাই দেওয়া হচ্ছে, গরম পানি মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে, পচা ডিম, ছেঁড়া জুতো, গোবর সহ আরো বেশ কিছু অতর্কিত প্রস্তুতি চলছে। প্রিয় দলের খেলা দেখতে এসে কেউ বেরোদক মার খেলে বা হাইলি ইনজুর্ড হলে মিরপুরবাসীকে দায়ী দিতে পারবেন না। আমরা জাস্ট এই গ্যালারির মতন শূন্য গ্যালারি চাই। লাউড অ্যান্ড ক্লিয়ার। বিশেষ দ্রষ্টব্য যারা আমাদের এই টিমে যুক্ত হতে চান জানাবেন। এখন এই নিয়ে আসলে কি বলবেন, এই স্ট্যাটাস নিয়ে আসলে আপনার মূল্যায়নটা কি? ক্ষোভের বই প্রকাশ, সেটা ঠিক আছে, বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে যে ক্রিকেটাররা আমাদেরই প্রতিনিধি, তো সেক্ষেত্রে অবশ্যই এরকম কোনো কিছু করা উচিত না। তার একবার খারাপ খেলেছে, অবশ্যই তারা ফর্মে ফিরবে। আর এখানে আরেকটা বিষয়, নাইম শেখ কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি ক্ষমা চেয়েছেন, প্লাস হচ্ছে তার সাথে যে ঘৃণিত আচরণ করেছেন তিনি সেটার জন্য মানে সেভাবে প্রতিবাদ না করলে কিন্তু তার যে বিষয়টা খারাপ লেগেছে সেটা তিনি বলেছেন যে আমরা দেশের হয়ে সর্বোচ্চ ভালোটাই খেলতে চাই, কিন্তু তারপর আমরা কখনো পারি কখনো পারি না। আর এরপরে হচ্ছে তার যে স্ট্যাটাস সেটাও কিন্তু ভক্ত সমর্থক যারা আছে তারা কিন্তু ওইটাকে অ্যানালাইসিস করে দেখছে, যেটা 98% হচ্ছে এআই দিয়ে লেখা। তার মানে হচ্ছে উনি হয়তো ওনার ইমোশন গুলো লিখছে, বাকি স্ট্যাটাসটা এআই লিখে দিয়েছে। তো সেক্ষেত্রে মানে তারা যে সরি বলেছে সেটাকে নিয়ে কিন্তু এখন ট্রল হচ্ছে, এবং সেটা পুরোদম হচ্ছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখতে পাবেন। কিছুক্ষণ আগে তো নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট খেলা একটা ম্যাচ শেষ হলো, যাতে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী দল, মুখোমুখি হয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার। তো এই ম্যাচটাতে বাংলাদেশ
যে পরিণতি কি হয়েছিল এই ব্যাপারে যদি একটু বিশদভাবে একটু জানাতেন। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 50 ওভারে মাত্র 198 রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে ওপেনার জিলিক, রুবাই আক্তার জিলিক, উনি 44 রান করেন এবং সুবর্ণা মোস্তারি উনি 66 রান করেন। কিন্তু আশার ব্যাপার হচ্ছে যে তারা যে রানটা করেছে সে রানটা হয়তো আমরা একটা সময় মনে করেছিলাম যে সেটা পর্যাপ্ত একটা রান, কিন্তু অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে তখন কিন্তু আমরা দেখলাম মাত্র 24 ওভার 5 বলে তারা সেই রানটা টপকে যায় এবং 24 ওভার 5 বলে তাদের সংগ্রহ ছিল 202 রান, কোনো উইকেট না হারিয়ে। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, বিশেষ করে নারী ক্রিকেটকে সামনে কিভাবে তাদের উন্নতি করতে হবে, ব্যাটিং কেমন হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে। কারণ আধুনিক যুগের সাথে আমাদের মেয়েদের ক্রিকেটটা এখন যায় না। আপনি দেখেন সাউথ আফ্রিকার সাথে এমন সুন্দর একটা ফাইট দেওয়ার পরে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমাদের উচিত ছিল আরেকটু ভালো করে ফাইট দেওয়া, কিন্তু আমরা কিন্তু আমরা যে তাদের মানেন না বা তাদের কাছ থেকে কতটা পিছিয়ে সেটা কিন্তু আজকের ম্যাচে বোঝা গেছে। আপনি দেখেন ইন্ডিয়া যখন গত ম্যাচে 330 রান করে সেই রানটাও কিন্তু তারা টপকে ফেলেছে এবং সেখানে প্রায় 150 রানের মতো একটা ইনিংস খেলেছে আলী শাইলি। আজকেও কিন্তু হচ্ছে তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। তিনি 113 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন এবং তার সাথে যে ওপেনিং পেয়ার কুইবি লিচফিল্ড তিনি 84 রান করেন। বাংলাদেশের বিশেষ করে নারী ক্রিকেটারদের ব্যাটিং আরো অনেক বেশি মনোযোগ দিতে হবে। বিশেষ করে ইন্টারন্যাশনাল লেভেলে আপনাকে সার্ভাইভ করতে হলে অবশ্যই একটা ভালো ক্রিকেটটা আপনাকে উপহার দিতে হবে। আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গে যাই। আইসিসি কিন্তু নভেম্বর মাসের দুজন সেরা পারফর্মারের নাম ঘোষণা করেছে। একজন হচ্ছেন স্মৃতি মান্দানা আর একজন হচ্ছেন অভিষেক শর্মা। তাদের কিসের ভিত্তিতে তারা এই ইয়াটি পাচ্ছেন বা সেরা হলেন, এই বিষয়ে যদি একটু জানাতেন। আমি যদি প্রথমে অভিষেক শর্মার কথা বলি, তিনি এশিয়া কাপে 44.85 গড়ে 200 স্ট্রাইকের 314 রান করেছেন। তার যে ছোট ছোট ইনিংস বাট সেগুলো কেমিও ইনিংস ছিল এবং সেটার ফলে তিনি পেয়েছেন। একটা ব্যাপার যেটা হচ্ছে আপনাকে একটু ফোকাস রাখতে চাচ্ছি, রাখার জন্য বলছি, সেটা হচ্ছে অভিষেক শর্মার স্ট্রাইক রেট 200। বাংলাদেশে এখন যারা ব্যাটিং করে তাদের স্ট্রাইক রেট যদি আপনি দেখেন 120, 125, এর বাইরে এখন পর্যন্ত কেউ সেভাবে নাই। আর বাকি যারা হচ্ছে যেমন আমরা যারা তামিম বা সাকিব, যাদেরকে আমরা আমাদের লিজেন্ডারি ক্রিকেটার হিসেবে জানি, তাদের কারো স্ট্রাইক রেট 150 পর্যন্ত ছিল না। তার মানে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এদিক থেকে পিছিয়ে। এবার যদি আপনাকে স্মৃতি মান্দানার কথা বলি, তিনি 4 ম্যাচ খেললে 77 গড়ে এবং তার ওয়ানডের স্ট্রাইক রেট আছে 135.68 এবং তিনি 308 রান করেছেন। আপনি একবার এভারেস্টটা দেখেন 77, যেখানে হচ্ছে আমাদের নারী দল করতেই পারে না হচ্ছে 200 রান, সেখানে ভারতের ওপেনার হচ্ছে এরকম একটা ঈর্ষণীয় গড় এবং তার স্ট্রাইক রেটটা দেখেন 135.68। লাস্ট কবে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বিশেষ করে টপ অর্ডারের 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করছে, সেটার জন্য আপনাকে কিন্তু গুগল দেখতে হবে। তো সুতরাং বুঝতে পারতেছেন যে আসলে আমরা অনেকটা পিছিয়ে। তবে হ্যাঁ, অভিনন্দন স্মৃতি মান্দানা এবং অভিষেক শর্মাকে। তবে শেষ করার আগে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো যে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা এবং সেই সাথে ফাইনালে তাদের সাথে মুখোমুখি হবে মরক্কো। তো এই বিষয়টাকে আপনি কিভাবে? ধন্যবাদ। সিনিয়র ফিফা বিশ্বকাপ যেটা সিনিয়র ফিফা বিশ্বকাপ এর পর কিন্তু যেটা সবচেয়ে আলোচিত ফিফার আন্ডারে যে টুর্নামেন্ট, সেটা হচ্ছে অনূর্ধ্ব-20 ফিফা বিশ্বকাপ। এখান থেকে কিন্তু ভবিষ্যতের স্টারদের কিন্তু এখান থেকে কিন্তু বের হয়ে আসে। অতীতে আমরা অনেক মেসি সহ রোনালদো সহ অনেক প্লেয়ার কিন্তু অনূর্ধ্ব-20 বিশ্বকাপ থেকে কিন্তু তারা বের হয়ে এসেছে। তো ফাইনালে আর্জেন্টিনা উঠতে তারা সেমিফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারায়। ম্যাচটা বেশ কম্পিটিটিভ ছিল। আর্জেন্টিনার হয়ে যিনি জয় শেষে গোলটি করেন তিনি হচ্ছেন মাতিও সিলভেত্তি, যিনি কিনা ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির একজন সতীর্থ। তো ম্যাচ জয়ের পরে কিন্তু মেসি কিন্তু তার সতীর্থ মাতিওকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। আর মরক্কো এখানে বেশ কম্পিটিটিভ একটা ম্যাচ সেমিফাইনাল খেলে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত 90 মিনিটে এবং অতিরিক্ত সময় কিন্তু খেলাটি 1-1 গোলে সমতায় শেষ হয়। তারপর টাই ব্রেকারের আশ্রয় নিয়ে মরক্কো 5-4 গোলে ফ্রান্সকে হারিয়ে তার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। আর এখানে আরেকটি তথ্য জানাচ্ছি, এই যুব বিশ্বকাপে বা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে কিন্তু সর্বাধিক 6 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে তারা কিন্তু দীর্ঘ 18 বছর পর আরেকটি ফাইনাল খেলতে যাচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে তারা আরেকটি ফাইনালে 7ম মতো চ্যাম্পিয়ন হয় নাকি মরক্কো প্রথমবার মতো। ধন্যবাদ। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।